বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম এরিক মারিয়া রেমার্কের বিখ্যাত উপন্যাস আ টাইম টু লাভ অ্যান্ড এ টাইম টু ডাই। উপন্যাসটির আজ পঞ্চম পর্ব। গ্রেবার যখন বাড়ি তার সামনে এসে পৌঁছল, সন্ধে তখন উতরে গেছে। অন্ধকারে ও বাড়ির নম্বরটা খুঁজে পেল না। খোলা দরজার ওপার থেকে কে যেন গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কি চাই? এটা কি ২২ নম্বর মারিনস্ট্রাসে? হ্যাঁ, কাকে চাই? স্বাস্থ্য দপ্তরের উপদেষ্টা হের ক্রুজেকে। ক্রুজে? বিস্ময়ে লোকটার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এলো। কি দরকার বলুন তো? গ্রেবার ভ্রু কুঁচকে তাকালো। অন্ধকারে খুব ভালো দেখতে পেল না। পায়ে বুট, এসএস উর্দি পরা, হাতে রাইফেল না থাকায় বুঝল লকওয়ার্ডেন জাতীয় কিছু হবে। গ্রেবার বিরক্ত হলো। সেটা আমি ডাক্তার ক্রুজেকেই বুঝিয়ে বলবো। কথা না বাড়িয়ে গ্রেবার সোজা বাড়ির ভেতরে ঢুকে পড়ল। নিজেকে এখন ওর ভীষণ ক্লান্ত মনে হচ্ছে। এ ক্লান্তি ও চোখের পাতার চেয়ে গভীর কোনো সত্তায়। সারাটা দিন ওর খুঁজতে খুঁজতেই কেটে গেল, অথচ কিছুই জানতে পারল না। সত্যি স্রেফ ভেলকি। দু একজন প্রতিবেশীর সন্ধান যাও বা পাওয়া গেল, তারা কেউ কিছুই বলতে পারল না, কিংবা বলল না। গেস্টাপোর ভয়ে সবাই কাঁটা। আর যারা কিছু বলল, গুজব শোনা ছাড়া সত্যিকারের তারা কিছুই জানে না। সিঁড়ি ভেঙে গ্রেবার তেতলায় উঠে এলো। সামনের ঢাকা বারান্দাটা অন্ধকার। ডাক্তার ক্রুজের মুখটা ও স্পষ্ট মনে করতে পারল না, অথচ এর কাছে মামনি চিকিৎসার জন্য বহুবার এসেছেন। হয়তো কয়েকদিন আগেও এসেছিলেন, এবং উনি ওর ঠিকানাটা জানেন। ৩০-৩৫ বছর বয়সের এক দীর্ঘাঙ্গী মহিলা দরজা খুলে দিলেন। গ্রেবার উদ্গ্রীব হয়ে ওর মুখের দিকে তাকালো। চিনতে পারল না। ডাক্তার ক্রুজে আছেন? ক্রুজে? আপনি ডাক্তার ক্রুজের সঙ্গে দেখা করতে চান? হ্যাঁ। মহিলাটি ভ্রু কুঁচকে নিঃশব্দে খুঁটিয়ে খুঁটিয়ে ওকে দেখলেন। এক চুলও নড়লেন না, বা একপাশে সরে ওকে ভেতরে আসতে বললেন না। গ্রেবার অধৈর্য হয়ে উঠল। উনি কি আছেন? মহিলা কোনো উত্তর দিলেন না, যেন নিচের সিঁড়ি থেকে কিছু শোনার চেষ্টা করছেন। তারপর আস্তে আস্তে জিজ্ঞেস করলেন, আপনি কি ওর কাছে চিকিৎসার জন্য এসেছেন? না, একটা ব্যক্তিগত ব্যাপারে। ব্যক্তিগত ব্যাপারে? হ্যাঁ। আপনি কি ফ্রাউ ক্রুজে? তিনি মারা গেছেন। গ্রেবার স্তব্ধ বিস্ময়ে ওর অভিব্যক্তিহীন কঠিন মুখের দিকে তাকিয়ে রইল। সারাদিনে বাস্তব অভিজ্ঞতা ওর আজ কম হয়নি। নানা ধরনের সতর্কতা, ঘৃণা, প্রবঞ্চনা ও সবই দেখেছে। কিন্তু পাথরের মতো হিমেল নিষ্প্রাণ এই চোখের দৃষ্টি শুধু নতুনই নয়, ওর কাছে অসহ্য মনে হলো। দেখুন, এখানে কি হয়েছে আমি জানি না, জানতে চাইও না। আমি শুধু ডাক্তার ক্রুজের সঙ্গে একটু কথা বলতে চাই। উনি এখানে থাকেন না। হঠাৎ তীক্ষ্ণ হয়ে উঠল মহিলার কণ্ঠস্বর। কিন্তু দরজার গায়ে যে ওর নাম লেখা রয়েছে, ওটা অনেক আগেই তুলে ফেলা উচিত ছিল। কিন্তু এখনো তোলা হয়নি। ওর পরিবারের আর কেউ এখানে থাকেন? মহিলাটি উত্তর দিলেন না। গ্রেবারের সারা শরীর রাগে রিরি করে উঠল। তরল অন্ধকারে বাঘের মতো জ্বলে উঠল ওর চোখ দুটো। হয়তো ঝাঁপিয়েও পড়ত, যদি না ঠিক সেই সময় ওর সামনে অন্য একটা দরজা খুলে যেত, আর ভেতর থেকে আছড়ে পড়া এক ঝলক আলোর ফ্রেমের মধ্যেও দেখতে পেত অনন্য একটি মুখ। আমাকে কি কেউ খুঁজছেন? কণ্ঠস্বর আশ্চর্য মিষ্টি। হ্যাঁ। এবার মহিলাটিকে আর কিছু বলার সুযোগই দিল না গ্রেবার। আমি ডাক্তার ক্রুজের আত্মীয় কিংবা পরিচিত কারোর সঙ্গে একটু কথা বলতে চাই। আমি এলিজাবেথ ক্রুজে। বড় আলো নিভিয়ে ছোট আলোটা জ্বেলে দিও। অপাঙ্গে দৃষ্টি হেনে ভদ্রমহিলা চলে গেলেন। গ্রেবার অপলক চোখে চুপচাপ দাঁড়িয়ে রইল। তরুণী এবার সামনে এগিয়ে এলো, যেন অজস্র আলোর সমুদ্র পাড়ি দিয়ে ও আলতো করে ভেসে এলো। ১৯-২০ বছরের তন্নি, ছিপছিপে চমৎকার দেহের বাঁধুনি, টানা ভ্রু, চঞ্চল চোখের মণি দুটো কুচকুচে কালো, গুচ্ছ গুচ্ছ ঢেউ খেলানো কালো চুলের বন্যা কাঁধের ঢল বেয়ে নেমে গেছে নিচের দিকে। তরুণী ওর মুখোমুখি দাঁড়াতেই
গ্রেবার হালকা অথচ মিষ্টি একটা মেয়েলি প্রসাধনের গন্ধ পেল, কিন্তু গন্ধটা ঠিক কিসেরও ধরতে পারল না। বাবা এখন আর চিকিৎসা করেন না। চিকিৎসার জন্য আমি এখানে আসিনি। তাহলে এসেছি একটা খবর নিতে। তরুণীর চঞ্চল চোখের মণি দুটো আরো সতর্ক হয়ে উঠল। চকিতেও মাথা ঘুরিয়ে দেখে নিল মহিলাটি তখনও ওখানে আছে কিনা। তারপর বাতাসের মতো ফিসফিস করে বলল, ভেতরে আসুন। গ্রেবার ওর পেছন পেছন আলোকিত ঘরটাতে প্রবেশ করল। আমি কিন্তু আপনাকে চিনি। তরুণী ঘুরে দাঁড়ালো। গ্রেবার দেখল ওর চোখের মণি দুটো শুধু কালোই নয়, যেমন স্বচ্ছ তেমনি গভীর, যেন সত্তার গহন গভীরে আমূল বিধে যায়। আপনি তো এই হাই স্কুলে পড়তেন, তাই না? হ্যাঁ, আমার নাম এর্নস্ট গ্রেবার। তরুণী ঠোঁট টিপে হাসল। জানি। শুধু অবাকই নয়, গ্রেবার বিস্মিত হল। বাদামের মতো বড় বড় দুটো চোখ, ঢল বেয়ে নামা কালো চুলের বন্যা, কোথায় যেন হঠাৎ চিনতে পারল। এলিজাবেথ, তুমি? প্রথমে প্রথমে আমি তোমাকে চিনতেই পারিনি। সেই কবে 7-8 বছর আগে দেখা। তুমি কিন্তু এখন অনেক বড় হয়ে গেছো। স্বাভাবিক, অনেক বদলেও গেছো। এলিজাবেথ চিবুকে টোল ফেলে হাসল। তুমিও। গ্রেবার কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ঘরের ভেতরে এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিল। দেখে মনে হচ্ছে সেনানায়কের মতো রাজকীয় সম্মানে। রাজকীয় সম্মানে। এলিজাবেথ ক্রুজে বিচিত্র ভঙ্গিতে হাসল। করুণ হয়ে উঠল ও চোখের ভাষা। বরং বলতে পারো, ঘৃণ্য বন্দির মতো আমাকে এখানে পাহারা দেওয়া হচ্ছে। গ্রেবার চমকে উঠল। কেন? তোমার বাবা? 1 মিনিট। কথার মাঝেই বাধা দিয়ে এলিজাবেথ দ্রুত পায়ে টেবিলের দিকে এগিয়ে গেল। তারপর এগিয়ে চলেছে সৈনিক বীর গানের রেকর্ডটা আস্তে আস্তে চালিয়ে দিল। হ্যাঁ, এবার বলো। এটা আবার কি? গ্রেবার মনে মনে ভাবল, এ শহরে সবাই পাগল হয়ে গেছে নাকি? শিগগির বন্ধ করে দাও। আমরা অনেক এগিয়েছি, আর না এগুলোও চলবে। তার বদলে বরং বলো, কেন তুমি বন্দী? যে মহিলাটিকে তুমি তখন দেখলে, ও গুপ্তচর। দরজার ওপার থেকে আমাদের কথা আড়ি পেতে শুনছিল, তাই রেকর্ডটা চালিয়ে দিলুম। এলিজাবেথ দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, বাবামণির সম্পর্কে তুমি কি যেন বলছিলে? আমি ওকে। তার আগে বলো, ওর সম্পর্কে তুমি কতটুকু জানো? আমি? কিচ্ছু না। সে কি? কেন? ওর কিছু হয়েছে নাকি? তুমি কিছু শোনোনি? না তো। আমি শুধু ওর কাছে এসেছিলাম আমার মায়ের ঠিকানা জানতে। শুধু এই? ব্যাস। এলিজাবেথের মুখ কালো হয়ে গেল। গ্রেবার কিছু বুঝতে পারল না। তুমি বিশ্বাস করো? না, সেজন্য নয়। এলিজাবেথ নখ খুঁড়তে খুঁড়তে ম্লান স্বরে বলল, আমি ভেবেছিলুম তুমি হয়তো ওর কোনো খবর নিয়ে এসেছ। কেন? কি হয়েছে ওর? উনি এখন বন্দি শিবিরে। বন্দি শিবিরে? হ্যাঁ, মাসখানেক আগে সরকারের নীতি বিরোধিতার অপরাধে ওকে অভিযুক্ত করা হয়। তাই তুমি যখন খবরের কথা বললে, আমি ভাবলাম তুমি বোধহয় ওর সম্পর্কে কিছু জানো। কিন্তু আমি তো জানি এর্নস্ট, পাছে কোনো গোপন সংবাদ হয়, তাই আগে থেকে তোমাকে আমি সাবধান করতে চেয়েছিলাম। সাবধান? গ্রেবারের গলার ভেতরটা আবার শুকিয়ে উঠল। সারাদিনে এই শব্দটা কত অজস্রবার যে শুনলাম। এগিয়ে চলেছে সৈনিক বীরের চড়া সুর এখন অসহ্য মনে হলো। এবার ওটাকে বন্ধ করে দেয়া যায় না? হ্যাঁ, যায়। আমার মনে হয় তোমার এখন চলে যাওয়াই ভালো, এর্নস্ট। কেন? আমি কি গুপ্তচর নাকি? গ্রেবার হঠাৎ রেগে উঠল। ইচ্ছে হলো সবকিছু দুহাতে ভেঙে চুরমার করে দেয়। তুমি ঠিক বুঝতে পারছো না, এর্নস্ট। এলিজাবেথ ধীরে ধীরে টেবিলের কাছে গিয়ে গ্রামোফোনটা বন্ধ করে দিল। আর ঠিক তখনই শোনা গেল বিমান আক্রমণের কর্কশ সংকেত ধ্বনি। এলিজাবেথ ফিসফিস করে বলল, সাইরেন! কে যেন বাইরে থেকে দরজা ধাক্কা দিল। আলোটা নিভিয়ে দাও। গ্রেবার বিদ্যুৎ বেগে ঘুরে এক টানে দরজাটা খুলে ফেলল। কেন? কি হয়েছে কি? মহিলাটি তখন টানা বারান্দার অন্য প্রান্তে চলে গেছেন। দূর থেকে কি যেন বললেন, গ্রেবার ঠিক বুঝতে পারল না।
এলিজাবেথ ওকে ভেতরে টেনে এনে দরজা বন্ধ করে দিল। আচ্ছা শয়তান তো। গ্রেবার উত্তেজিত স্বরে এলিজাবেথকে জিজ্ঞেস করল, ওটা এখানে এসে জুটল কি করে? সামরিক কর্তৃপক্ষের নির্দেশে। আমার উপর নজর রাখার জন্য ওকে এখানে পাঠানো হয়েছে। দূর থেকে অস্পষ্ট গোলমাল চেঁচামেচির শব্দ ভেসে এলো। এলিজাবেথ তাড়াতাড়ি একটা বর্ষাতি গায়ে লাগিয়ে নিল। চলো শেল্টারে যাই। এখনো অনেক সময় আছে। তুমি এখান থেকে অন্য কোথাও চলে যাও না কেন? তোমার কাছে এ তো এখন নরক হয়ে রয়েছে। হয়তো তাই, তবু চলে যাই না। তার একমাত্র কারণ যেহেতু আমি পালাতে চাই না। এলিজাবেথ আলোটা নিভিয়ে দিল। তারপর অন্ধকারে হাতড়ে হাতড়ে এসে রাস্তার দিকে জানলাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে সাইরেনের উচ্চকিত আর্তনাদে সারা ঘর ভরে গেল। জানলার ফ্রেম আর তালিমারা কাচের সার্সির পটভূমিতে এলিজাবেথ গাঢ় ছায়ার মতো দাঁড়িয়ে রইল। তারপর পায়ে পায়ে ফিরে এলো। এখন আর কোথাও পালিয়ে যাওয়া সম্ভব নয়, বুঝলে? গ্রেবার দেখল অন্ধকারেও এলিজাবেথের চোখ দুটো চিকচিক করছে। হঠাৎ একটা অনুভূতি, একটা ক্রোধ, একটা বিদ্রোহ যেন ওর বুকের ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। বিদ্রোহ ওর নিজের বিরুদ্ধে, ওই মুখ আর আয়ত দুটি চোখের বিরুদ্ধে, বুক কাঁপানো সাইরেনের অন্তিম আর্তনাদের বিরুদ্ধে, জানলার বাইরে থেকে উঠে আসা ভয়ার্ত চিৎকারের বিরুদ্ধে। না! গ্রেবার চাপা গর্জন করে উঠল। বুঝলাম না, এভাবে এখানে থাকলে তুমি পাগল হয়ে যাবে। তোমার নিশ্চয়ই অন্য কোথাও চলে যাওয়া উচিত। এলিজাবেথ অবাক চোখে তাকালো। তারপর ক্রুদ্ধ স্বরে বলল, দোহাই তোমার, চুপ করো, আমাকে একটু একা থাকতে দাও। কিছু বুঝে ওঠার আগেই এলিজাবেথ একটানে দরজাটা খুলে ফেলল। গ্রেবার ছুটে এসে ওর পথ আটকে দাঁড়ালো। এলিজাবেথ এক ঝটকায় ওকে ঠেলে সরিয়ে দিল। ওর গায়ে এত জোর থাকতে পারে গ্রেবার কল্পনাও করতে পারিনি। নিজেকে ও কোনো রকমে সামলে দিল। একটু দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। বাইরের হট্টগোল এখন তুমুল কলরোলের মতো মনে হলো এই কলরোল যেন চারদিক থেকে এসে দেয়ালে আছড়ে পড়ে ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। কেঁপে উঠছে কানের পর্দা, দেহের শিরা উপশিরা, ফেনিয়ে উঠছে রক্তস্রোত। মেরুদণ্ড বেয়ে উঠে আসছে হিমেল প্রবাহ, আচ্ছন্ন করে ফেলেছে সমস্ত চেতনা। বুঝি এর থেকে মুক্তি নেই, যেন এই আর্তনাদ আর কোনোদিনও থামবে না। কয়েকটি ছায়ামূর্তি ছুটে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। সঙ্গে ঝোলানো ব্যাগ, কাগজের মোড়ক। দোতলায় আসতে হঠাৎ একটা টর্চের তীব্র আলো এসে পড়ল এলিজাবেথের মুখে। ভারী গলায় কে একজন বলল, যাবে তো আমাদের সঙ্গে, এসো। না থাক। ভদ্রলোক আর দাঁড়ালেন না। গ্রেবার চুপি চুপি জিজ্ঞেস করল, চোরাকুঠুরিটা কোথায়? খুব কাছেই, কার্লসপ্যাটসে। রাস্তায় পা দিতেই দৃশ্যটা আরো করুণ হয়ে উঠল। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ, চারদিকে সবাই ছুটছে। আবছা আঁধারে ওদের মনে হচ্ছে যেন সব তালপাতার সেপাই কিংবা ছায়ানট। এয়ারেড ওয়ার্ডেন চিৎকার করে নির্দেশ দিচ্ছে। লাল রেশমি গাউন পরে এক রণরঙ্গিনী মহিলা দারুণ ছুটোছুটি করে ভিড় সামলাচ্ছে। একজন বৃদ্ধ পেছন ফিরে কথা বলতে গিয়ে ভিড়ের ধাক্কায় ছিটকে পড়ল। সবাই কথা বলছে, অথচ কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। কার্লসপ্যাটসে এসে জনস্রোত থমকে গেল। চোরাকুঠুরির প্রবেশপথের সামনে গিজগিজ করছে মানুষের কালো মাথা। ওয়ার্ডেন বেচারি হিমশিম খেয়ে যাচ্ছে। ওহো, এক এক করে, এক এক করে। এলিজাবেথ বলল, এসো আমরা এদিকটা একটু অপেক্ষা করি। দেখতে দেখতে কালো মাথাগুলো যেন এক এক করে কবরের অতল অন্ধকারে মিলিয়ে গেল। গ্রেবার এলিজাবেথের দিকে তাকালো। তোমার ভয় করছে না তো? এলিজাবেথ ম্লান হাসল। করছে না আবার? ভয় আমার ওপরের চেয়ে নিচে বেশি। আসুন আসুন। ওয়ার্ডেনের গলা এখন ভেঙে গেছে। সামনেই সিঁড়ি, সাবধানে দেখে নামবেন। কুঠুরিটা একটু নিচু, কিন্তু যেমন বড় তেমনি মজবুত। গ্যালারির মতো থাক থাক আসন পাতা। মাঝখান দিয়ে যাওয়া আসার পথ। খুব কম পাওয়ারের কয়েকটা বাতি জ্বলছে। অনেকেই কম্বল, মাদুর, সুটকেস, খাবার দাবার, প্রয়োজনীয় টুকিটাকি, এমনকি ভাঁজ করা চেয়ারও সঙ্গে এনেছে। মাটির নিচে তখন রীতিমতো শুরু হয়ে গেছে জীবন প্রবাহ। গ্রেবার চারদিকে অবাক বিস্ময়ে তাকিয়ে তাকিয়ে দেখল।
এই প্রথম অসামরিক মানুষ নারী আর শিশুদের সঙ্গে ও চোরাকুঠুরিতে আশ্রয় নিল। জার্মানিতে শেল্টারে আশ্রয় নেয়া তার জীবনে এই প্রথম। হালকা সবুজ আলোয় মুখগুলো মনে হচ্ছে অন্যরকম, মৃত মানুষের মতো বিবর্ণ পাণ্ডুর। গ্রেবার এলিজাবেথের দিকে তাকালো। ওর মুখটাও সবুজ, দীঘল পল্লবের নিচে কালো ছায়া, চূর্ণ কুন্তল সনের মতো দীপ্তিহীন। সবাই বুঝি মৃত্যুলীন, গ্রেবার ভাবল। নিঃসীম ভয়, ঘৃণা আর হতাশায় সবাই উৎকণ্ঠিত। জীবন্ত শুধু শিশুদের চোখগুলো, কোলের মধ্যে থেকে বড় বড় অবাক চোখের মণিগুলো আলোয় ঝিকমিক করছে, ঘুরে বেড়াচ্ছে দেয়াল থেকে দেয়ালে। ওরা কিন্তু কাউকে দেখছে না, না গ্রেবার, না ওদের মাকেও। ওরা কেবলই কি যেন খুঁজছে, খুঁজছে আর খুঁজছে। হয়তো খুঁজছে তাকেই, যা দেখা যায় না, যা ওরা মনের মধ্যে কল্পনায় গড়ে নিয়েছে। হয়তো মৃত্যুর মতো ভয়ঙ্কর একটা কিছু, যার সম্পর্কে ওদের স্পষ্ট কোনো ধারণা নেই, অথচ বিপদের একটা গন্ধ আহত পশুর মতো কেবলই তাড়া করে ফিরছে, আর ওরা তাকে খুঁজছে, খুঁজছে আর খুঁজছে। গ্রেবার দেখল শুধু শিশু নয়, সবার সতর্ক চোখগুলো একই ভঙ্গিতে ঘুরছে। নিস্পন্দ নিথর সারা শরীর, উৎকর্ণ কেবল ওদের কানগুলো, যেন সুদূরের প্রতিটি শব্দ ওরা নিঃশ্বাসে নিঃশ্বাসে গ্রহণ করছে ওদের আপন সত্তায়। এবার গ্রেবারও যেন বিপদের গন্ধ পেল। ভেতরের গুমট বাতাস থেকে কি যেন একটা সরে গেল। বাইরের গুঞ্জন আরও বাড়ল। কোথা থেকে হুট করে ঢুকে পড়ল এক ঝলক মিষ্টি বাতাস। সারি সারি আসনে এতক্ষণ যারা জুজু হয়ে বসেছিল, এবার হাত পা ছড়িয়ে আড়মোড়া ভাঙল। বাচ্চারা যেন এতক্ষণ হাই তুলতেও ভুলে গিয়েছিল। এবার পরস্পরের দিকে তাকিয়ে ওরা চোখ মিটমিট করে হাসল। অস্বস্তির কালো পর্দাটা কে যেন সরিয়ে দিয়েছে। এবার আর ভয়ের মুখোশ নয়, মুখগুলোই স্পষ্ট চোখে পড়ল। এলিজাবেথ পাশের বৃদ্ধ বললেন, ওরা বোধহয় চলে গেছে। আবার আসতে পারে, কে একজন উত্তর দিল। কখনো কখনো ওরা ইচ্ছে করেই পালাবার ভান করে, তারপর সবাই যখন বাইরে বেরিয়ে আসে তখন আবার বোমা ফেলতে শুরু করে। কোথায় যেন একটা কচি বাচ্চা কোকিয়ে উঠল। কেউ কেউ কাগজে জড়ানো খাবারের মোড়ক খুলল। হঠাৎ একজন মহিলা চিলের মতো সরু গলায় চেঁচিয়ে বলল, আর্নল্ড রে, আমার গ্যাসটা বন্ধ করতে ভুলে গেছি, তুই কেন আমাদের মনে করিয়ে দিসনি? বৃদ্ধ হাসলেন। তোমার কোনো ভয় নেই মা, বিমান আক্রমণের সংকেত শহরের সব গ্যাস বন্ধ করে দিয়েছে। মাথামোটা কে যেন বলল, আহা, সাইরেন কি গ্যাস বন্ধ করার জন্য নাকি? সাইরেন তো শুধু আক্রমণের জন্যে। এলিজাবেথ তার ছোট হাত ব্যাগ থেকে চিরুনি আর আয়না বার করে চুল আঁচড়ালো। আমার মনে হয় এবার যাওয়া যেতে পারে। দম বন্ধ হয়ে আসছে। আরও আধ ঘন্টা অপেক্ষা করতে হলো, তারপর দরজা খুলল। চাঁদ উঠেছে। দরজা দিয়ে এক ফালি চৌকো জ্যোৎস্নার তেচ্চাভাবে এসে পড়েছে সিঁড়িতে। সিঁড়ির প্রতিটি ধাপে ধাপে এলিজাবেথ এখন বদলে যাচ্ছে, যেন বিয়বল স্বপ্নের গভীর থেকে ও উঠে আসছে। চোখের নিচের কালো ছায়া দুটো উধাও। ফিরে আসছে চুলের উজ্জ্বল দীপ্তি, শরীরের উষ্ণ লাবণ্য। জীবনের স্পন্দন এখন আগের চেয়েও নিটোল, আরও পরিপূর্ণ মনে হচ্ছে, যেন জীবনের রঙিন দুর্লভ এই মুহূর্তটার জন্যেই ও অপেক্ষা করেছিল। ওরা বাইরে বেরিয়ে এলো। এলিজাবেথ বাতাসে গভীর শ্বাস নিল। খাঁচা থেকে বেরিয়ে আসা পাখির মতন মাথা ঘুরিয়ে ঘুরিয়ে ও চারদিকে তাকালো। মাটির নিচের এই গণকবরটাকে আমি কিছুতেই সহ্য করতে পারি না। গা ঘিন ঘিন করে দম বন্ধ হয়ে আসে। কাঁধের ওপর থেকে চুলগুলো ও ঠেলে পেছনে সরিয়ে দিল। ঢোকবার সময় একবারও মনে হয় না মাথার উপরে আবার কোনোদিন আকাশ দেখতে পাবো। গ্রেবার ডাইনে বাঁয়ে তাকালো। দীর্ঘশ্বাসের মতো গভীর ওর অনুভূতিটাকে উপলব্ধি করবার চেষ্টা করল। তারপর নিঃশব্দে দুজনে পাশাপাশি হেঁটে চলল। তুমি এখন বাড়ি ফিরবে তো? নিশ্চয়ই। এলিজাবেথ অবাক হয়ে গেল। নইলে আর কোথায় যাব? তাছাড়া অন্ধকার রাস্তায় আমার ছুটোছুটি করে বেড়াতে একটুও ভালো লাগে না। কার্সপ্যাটস ছাড়িয়ে আসতে ঝড় উঠল। ওরা দ্রুত পা চালালো। হ্যাঁ, তখন যে কথাটা বলছিলাম। হঠাৎ কথাটা গ্রেবারের মনে পড়ল। তুমি ওখান থেকে চলে যাও না কেন? এলিজাবেথ দুষ্টুমি করে হাসল। কেন? তোমার জানাশোনা কোনো ঘর আছে নাকি? না, আমারও নেই। হাজার হাজার লোক এখন গৃহহীন।
কোথায় মাথা গুঁজবো বলো? তা অবশ্য ঠিক, এখন অনেক দেরি হয়ে গেছে। তাছাড়া বর পেলেও অন্য কোথাও যেতে পারি না। তাতে আমার বাবার বিপদের ঝুঁকি বাড়বে বই কমবে না। এলিজাবেথের কণ্ঠস্বর এখন মনে হলো ওর নয়, যেন অন্য কারো। গভীর দীর্ঘশ্বাস ফেলল। সে তুমি ঠিক বুঝবে না। গ্রেবার মনে মনে হাসল। ভাবল, আজকের দিনে আমরা কাউকে বুঝি না, বুঝতে চাইও না। তাছাড়া আমারই বা এত মাথা ব্যথা কিসের? ওর যা ইচ্ছে করুক। সারাদিনের অজস্র ক্লান্তি, ব্যর্থ অবসাদ যেন এবার ওর হাঁটু ভেঙে নিচে নেমে এলো। আর ঠিক তখনই ওর মনে হলো, এই মুহূর্তে ওরা দুজনে যখন পাশাপাশি হেঁটে চলেছে, ওর বাবা মা হয়তো তখন ওকে হাকেনস্ট্রাসে খুঁজছেন। তিক্ত বিতৃষ্ণায় গলার ভেতরটা ওর শুকিয়ে এলো। আমাকে এবার যেতে হবে, জরুরি একটা কাজ আছে। আমি চলি এলিজাবেথ, শুভরাত্রি। শুভরাত্রি এনস্ট। ওর গমন পথের দিকে গ্রেবার অপলক চোখে তাকিয়ে রইল। কিন্তু আধো জ্যোৎস্না আধো আধারে ও প্রায় সঙ্গে সঙ্গেই মিলিয়ে গেল। আমার উচিত ছিল ওকে বাড়ি পৌঁছে দেয়া। ভারী বয়ে গেছে আমার। মনে পড়ল, ছোটবেলায় ওকে ওর একটুও ভালো লাগতো না। গ্রেবার দ্রুত পায়ে হাকেনস্ট্রাসে ফিরে এলো। কাউকে দেখতে পেল না, কিচ্ছু না। মাথার ওপরে কেবল বোবা চাঁদ আর মুঠো মুঠো অবাক নিস্তব্ধতা। বোটসার আগে থেকেই টাউন হলের সিঁড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। মাথার ওপরে ম্যারম্যারে জ্যোৎস্নায় সিংহের মূর্তিটাকে মনে হচ্ছিল ভুতুরে ছায়ার মতন। গ্রেবারকে দেখি দূর থেকে ও জিজ্ঞেস করল, কি, কোনো খবর আছে নাকি? না, তোমার? আমারও না। প্রায় সবকটা হাসপাতালেই ঘুরলাম, কোথাও পেলাম না। ওই যে সকালে বললাম না, স্রেফ ম্যাজিক, এও ঠিক তাই। কেউ কিচ্ছু বলতে পারল না। চলো, এবার কোথাও গিয়ে গলাটা একটু ভিজিয়ে নেওয়া যাক। চলো। দুজনে হিটলার প্যাটসের দিকে হেঁটে চলল। রাত্রির নিঝুম নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হল ওদের ভারী বুটের শব্দ। বর্ষার ম্লান স্বরে বলল, ছুটির আর একটা দিন আমার মাটি হয়ে গেল। দেখতে দেখতে একদিন সব ছুটি ফুরিয়ে যাবে। ছোট্ট এই রেস্তোরাঁটার বর্ষারের পরিচিত। দুজনে দরজা ঠেলে প্রবেশ করল। ভেতরে আর কেউ নেই। জানলার ধারের একটা টেবিল ওরা বেছে নিল। সার্সের উপরে কালো পর্দা টাঙানো। খুব কম পাওয়ারের একটা বাতি জ্বলছে। দোকানি মহিলা কিছু জিজ্ঞেস না করেই 2 গ্লাস বিয়ার নিয়ে এলো। গ্রেবার আর চোখে তাকিয়ে দেখল কুমড়ো পটাশের মতো ওর বিশাল শরীরটা। ভেতরে অন্তর্বাসের কোনো বালাই নেই। ভারী পাছা দুলিয়ে দুলিয়ে ও চলে গেল। এই আমি এখানে বসে রয়েছি, আর আমার বউ রয়েছে এখন অন্য কোথাও, হয়তো একা একা। বর্ষার এক চুমুকে গ্লাসটা খালি করে ফেলল। সত্যি, ভাবতেও খারাপ লাগে। আমি যদি শুধু জানতে পারতাম আমার বাবা মা এখন সুস্থ শরীরে কোথাও বেঁচে আছেন, তাহলেই আমি খুশি। এর চেয়ে বেশি কিছু আর চাই না। বাবা মার কথা আলাদা। সত্যি বলতে কি, ওদেরকে এখন আর কোনো প্রয়োজনই নেই। ওরা যদি সুস্থ শরীরে বেঁচে থাকেন, নিঃসন্দেহে সুখের কথা। কিন্তু স্ত্রী, ভাবা যায় না। ওরা আরও 2 গ্লাস বিয়ার চাইল এবং ঝোলা খুলে রাত্রির জন্যে কিছু খাবার টেবিলের ওপর সাজিয়ে রাখল। বিয়ার দিতে এসে শুয়োরের চর্বি আর সসেজ দেখে দোকানওয়ালির চোখ কপালে উঠল। ওরে বাবা, এই যে রাজকীয় খানা দেখছি। শুধু কি রাজকীয়, সম্রাটিও বলতে পারেন। মৃত্যুর মুখে লাথি মেরে সোজা সীমান্ত থেকে ফিরে এসেছি। চারটিখানি কথা নয়, বুঝলেন? প্যাকেটে এখন মাংস আর চিনি গজগজ করছে। বুঝতে পারছি না এগুলো নিয়ে কি করব। বর্ষার গোগ্রাসে খানিকটা খাবার গলাৎকরণ করে বিয়ারে গলাটা পরিষ্কার করে নিল। তারপর গ্রেবারের দিকে তাকিয়ে চোখ মিটমিট করে হাসল। তোমার আর কি, খাওয়া দাওয়ার পর বাইরে বেরিয়ে একটা মেয়ে মানুষ জুটিয়ে নিলেই হলো। ব্যাস, রাত্রিটার মতো নিশ্চিন্ত। দোকানি বর্ষার কথা বলার ধরন দেখে কেটে পড়ল। তুমিও ইচ্ছে করলে তা করতে পারো। বর্ষার ঘাড় নাড়ল। গ্রেবার অবাক হয়ে ওর দিকে তাকালো। ঝানু কোনো সৈনিকের কাছ থেকে ও এতটা আশা করেনি। ওগুলো শুটকি মাছের মতো যেমন হাড্ডির জিরে, তেমনি গায়ের গন্ধ। আমার আবার ভালো স্বাস্থ্য না হলে পোষায় না। এমনকি ও ব্যাপারে কোনো উৎসাহই কাজ করে না। তুমি যাই বলো ভায়া, গায়ে মাংস না থাকলে কোনো মেয়েকে নিয়ে শুয়ে কোনো লাভ নেই। গ্রেবার কাউন্টারের দিকে নির্দেশ করে মুচকি মুচকি হাসল।
তাহলে তো তোমার হাতের কাছেই রয়েছে। তুমি কিন্তু একটা জিনিস ভুল করছো, বর্ষা চটে উঠল। ভালো স্বাস্থ্য মানে ময়দার বস্তা নয়, যার মধ্যে তোমার দম বন্ধ হয়ে যাবে। ভালো স্বাস্থ্য হলো পালকের বিছানা, ওপরটা নরম কিন্তু ভেতরটা লোহার মতন শক্ত। সে আমার বউকে দেখলে বুঝতে পারতে। যতক্ষণ কাছে থাকবে বুকটা হাঁপড়ের মতো উঠবে নামবে, আর চলে গেলেই দেখবে দেয়াল থেকে ছবিগুলো খসে খসে পড়ছে। না বন্ধু না, রাস্তায় যদি খুঁজতেই হয় তো এইরকম কোনো মেয়েকে খুঁজো। গ্রেবার ম্লান ঠোঁটে হাসল, কোনো উত্তর দিল না। বর্ষার উদাস চোখে সামনের দিকে তাকিয়ে রইল। নিটুল একটা নিস্তব্ধতার মধ্যে গ্রেবার হঠাৎ মিষ্টি একটা গন্ধ পেল। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল পেছনের টেবিলে ফুলদানিতে রাখা একগুচ্ছ ভায়োলেট। গন্ধটা আশ্চর্য মিষ্টি। গভীর একটা নিঃশ্বাসে ওর মনে পড়ে গেল সব স্মৃতি, শৈশব, কৈশোর, খাঁচায় ছোট্ট ক্যানারি, আরও যৌবনে হারানো স্বপ্ন। এত স্পষ্ট যেন অবাক বিস্ময়ে এইমাত্র ও ঘুম ভেঙে জেগে উঠল। অথচ পর মুহূর্তে ও আবার সেই আগের মতো নিঃস্ব রিক্ত, যেন কত দীর্ঘ পথ তুষারের মধ্য দিয়ে ক্লান্ত হেঁটে চলেছে একা। এবার উঠে দাঁড়ালো। এ কি, কোথায় চললে? বর্ষার অবাক হয়ে গেল। জানি না, দেখি কোথায় যাওয়া যায়। কমান্ড্যান্ট অফিসে গিয়েছিলে নাকি? হ্যাঁ, ওরা আমাকে তাঁবুতে থাকার একটা অনুমতিপত্র দিয়েছে। চমৎকার, সোজা 48 নম্বরে চলে যাও। তুমি যাবে না? বর্ষা 1 মিনিট চুপ করে থেকে কি যেন ভাবল, তারপর ধীরে ধীরে গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল। না, তুমি যাও, আমি আর খানিকক্ষণ এখানে বসি। গ্রেবার মন্থর পায়ে হেঁটে চলল। জ্যোৎস্না প্লাবিত সারা পথ কবরের মতো নিস্পন্দ নিথর, নিজের পায়ের শব্দ কানে বেঁধে, এমন নিস্তব্ধ নিঝুম। ছুটিতে আসা সৈন্যদের জন্য অস্থায়ী তাঁবুগুলো শহরের একেবারে শেষ প্রান্তে। সামনে কুচকাওয়াজের বিশাল মাঠটা জ্যোৎস্নাময় মনে হচ্ছে যেন তুষারে ছাওয়া। ফটকের মুখে দুজন সশস্ত্র প্রহরী। মাঠ পেরিয়ে তাঁবুতে প্রবেশ করার আগে গ্রেবারের মনে হলো ওর ছুটি যেন ফুরিয়ে গেছে। হাকেনস্ট্রাসের বাড়িটার মতো ওর পূর্বে জীবনও ধুয়ে মুছে নিঃশেষ হয়ে গেছে, আর ও আবার ফিরে এসেছে তার যুদ্ধ সীমান্তে। এবার অন্য আর এক যুদ্ধ সীমান্তে, যেখানে গোলাগুলি রাইফেল কামান নেই, অথচ সমান বিপজ্জনক। 3 দিন কেটে গেছে। 48 নম্বর তাঁবুর একটা টেবিল ঘিরে 4 জন তাস খেলছে। 2 দিন ধরে ওরা সমানে তাস খেলছে, শুধু খাওয়া আর ঘুমানোর সময়টুকুর জন্যে মাঝে মাঝে 3 জন জায়গা বদল করছে। চতুর্থ জন কিন্তু ঠায় তাস মুখে নিয়ে পড়ে রয়েছে। ওর নাম রুমেল। 3 দিন আগে এখানে ও ছুটিতে এসে পৌঁছয়, এবং ঠিক ওর স্ত্রী আর মেয়ের কবর দেবার সময়। জঙ্ঘায় একটা বিশেষ জন্মচিহ্ন দেখে ও তার স্ত্রীকে চিনতে পারে, কেননা মুখ দেখে তখন আর তাকে চেনার কোনো উপায় ছিল না। কবর দেবার কাজ চুকে যাবার পর ও সোজা এই তাঁবুতে চলে আসে। তারপর থেকে স্কাট খেলতে শুরু করে। কারোর সঙ্গে একটা কথাও বলেনি। গুম হয়ে বসে শুধু তাস খেলে যাচ্ছে, এবং এখনো পর্যন্ত ওই জিতছে। গ্রেবার জানলার ধারে বসে চিঠি লিখছে। ওর পাশে লান্স কর্পোরাল রয়টার চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে রয়েছেন। বেশ বয়স হয়েছে। হাতে বিয়ারের বোতল, ব্যান্ডেজ বাঁধা ডান পাটা জানলার ওপর রাখা রয়েছে। 48 নম্বর তাঁবু শুধু অসুস্থদের কাছেই নয়, হতভাগ্য সৈন্যদের কাছেও এক ধরনের স্বর্গ। ওদের পেছনে ইঞ্জিনিয়ার ফেল্ডম্যান খাবার সময়টুকু ছাড়া সারাক্ষণই বিছানায় শুয়ে থাকে। ওর ধারণা 3 বছর যুদ্ধে যত শারীরিক ক্ষয়ক্ষতি হয়েছে, এই 3 সপ্তাহ ছুটিতে ও ঘুমিয়ে তা পুষিয়ে নেবে। গ্রেবার জিজ্ঞেস করল, কি ব্যাপার, বর্ষার খবর কি? ওকে তো দেখছি না। দুপুরে ইবুর্গে গেছে, সেখান থেকে আবার হাসতে যাবে। রয়টার হাত তুললেন। কার কাছ থেকে একটা সাইকেল ধার করেছে, প্রতিদিন 2টো করে গ্রাম ঘুরছে। কিন্তু আমি বুঝতে পারছি না এভাবে ও কত ঘুরবে। গ্রাম ছাড়া এখনো অনেক উদ্বাস্তু শিবির রয়েছে। গ্রেবার বলল, আমি 4টে শিবিরে চিঠি লিখেছি, আমাদের দুজনের জন্যই লিখেছি। তুমি কি ভাবছো উত্তর আসবে? হয়তো না, তবু এক ধরনের সান্ত্বনা। কোনো লাভ নেই ভায়া। রয়টার সোজা হয়ে বসলেন। পা যখন রয়েছে
যাও, খোলা হাওয়ায় গিয়ে একটু বেরিয়ে এসো। সুস্থ মানুষ ছুটিতে এসে কেউ তাঁবুতে কাটায় না। খেজুরিদের মধ্যে একজন তরুণ গ্রেবারের দিকে তাকালো। পরিষ্কার জামা কাপড় পরে অন্তত কয়েকদিনের জন্য একটু ভদ্র হয়ে নাও। চাই কি 2 সপ্তাহের জন্য আমি একটা ঘরও ভাড়া দিতে পারি। রাইটার হাসলেন। নাগরিকের মতো পরিষ্কার জামা কাপড় পরলেই কি ভদ্র হওয়া যায়? নিশ্চয়ই, তাছাড়া আর কি? কিন্তু এতদিনের যান্ত্রিক জীবন, তার স্বভাব যাবে কোথায়? জীবনও তো সহজ নয় ভায়া, বুঝলে? রাইটার গ্রেবারের দিকে চোখ ফেরালেন। তুমি কি বলো? গ্রেবার জানলা দিয়ে মাঠের দিকে তাকিয়েছিল। নবাগত রংরুটরা সমশিক্ষা নিচ্ছে। ছুটে যাওয়া, পেছিয়ে আসা, বোমা ছোড়ার তালিম দেয়া হচ্ছে। সমস্ত ব্যাপারটাই ওর কাছে হাস্যকর মনে হলো। আমি? গ্রেবার আনমনে উত্তর দিল। কি জানি, আসার সময় অবশ্য ভেবেছিলাম স্নান করে পরিষ্কার জামা কাপড় পরব। এখন আর ও কথা মনেই পড়ে না। তোমাদের মতো সৈনিকদের ছুটিতে আসাই বৃথা। তরুণ তাস থেকে চোখ না তুলেই কথাটা বলল। সকাল থেকে রুমালের কাছে ওই হেরেছে সবচেয়ে বেশি। গ্রেবার উঠে পড়ল। রাইটার জিজ্ঞেস করলেন, কোথায় চললে? শহরের দিকে। প্রথমে একবার ডাকঘরে যাব, তারপর সেখান থেকে রেজিস্ট্রি অফিসটাও একবার ঘুরে আসব। বিয়ারের খালি বোতলটা রাইটার চেয়ারের নিচে রেখে দিলেন। কিন্তু ভুলে যেও না গ্রেবার, তুমি এখন ছুটিতে এবং শিগগিরই তা শেষ হয়ে যাবে। এমন একটা জিনিস যা কখনো ভোলা যায় না। তিক্ততায় ম্লান হয়ে উঠল গ্রেবারের কণ্ঠস্বর। রাইটার ধীরে ধীরে ভাঙ্গা পাটাকে জানলা থেকে সরাবার চেষ্টা করলেন। অবশ্য তার মানে এই নয় যে তুমি তোমার বাবা মাকে খুঁজবে না, কিন্তু তার সঙ্গে এটাও মনে রাখতে হবে, ছুটি একবার শেষ হলে জীবনে আবার কবে ছুটি পাবে কেউ বলতে পারে না। আমি জানি, এবং এও জানি, এর মধ্যে অনেক কিছু আমূল পাল্টে যেতে পারে। বাহ, তুমি যদি সত্যি এটা উপলব্ধি করে থাকো, তাহলে আমার আর কিছু বলার নেই। গ্রেবার জুতো জোড়া পায়ে গলিয়ে নিল। আসার সময় হঠাৎ ওর চোখে পড়ে রুমেলের তাসের ওপর। 4টে গোলাম পেয়েছে, উপরন্তু পরপর চিরের সিরিজ। এক হাতেই রুমেল বিরুদ্ধ পক্ষকে কুপোকাত করে দিল। সবাই তাস ফেলে দিল। না, এরকম তাস পেলে খেলার কোনো মানেই হয় না। এর্নস্ট, গ্রেবার চকিতে ঘুরে দাঁড়ালো। খুব লম্বা নয়, অথচ ছিপছিপে চমৎকার দেখতে একজন এসএ কমান্ডার ওর সামনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। গ্রেবার ভ্রু কুঁচকে ভাবল। তারপর ওর হালকা বাদামি রঙের স্বচ্ছ চোখ দুটো দেখে চিনতে পারল। আরে, বিন্ডিং না? হ্যাঁ বন্ধু, আমি সেই মহামান্য আলফন্স বিন্ডিং। বিন্ডিং প্রাণ খুলে হা হা করে হাসল। প্রথমে আমি তোমাকে চিনতেই পারিনি। বিন্ডিং ওর হাতটা জড়িয়ে ধরল। আর আমিও ভাবতে পারিনি এর্নস্ট, তুমি এখনো বেঁচে আছো। 1000 বছর পরে আবার আমাদের দেখা হলো। এতদিন কোথায় ছিলে? রাশিয়ায়। নিশ্চয়ই এখন ছুটিতে? তাহলে তো আমার উচিত তোমাকে একদিন খাইয়ে দেয়া। চলো আমার বাড়ি, খুব কাছেই। তোমাকে সবচেয়ে ভালো কনিয়াক খাওয়াবো। সত্যি, আজকের দিনে কোনো সহপাঠী বন্ধুর সঙ্গে দেখা হওয়া এক দুর্লভ ভাগ্যের কথা, তাও আবার সদ্য সীমান্ত প্রত্যাগত। বিন্ডিং আবার প্রাণ খুলে হাসল। গ্রেবার ওর মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল। উঁচু ক্লাসে 2 বছর ওরা একসঙ্গে পড়াশোনা করেছিল, কিন্তু ঘনিষ্ঠতা তো দূরের কথা। গ্রেবার ওকে প্রায় ভুলেই গিয়েছিল। মাঝে মাঝে সাধু ভাষার ব্যবহার এবং প্রাণখোলা উদাত্ত হাসিতে এবার গ্রেবারের স্পষ্ট মনে পড়ল। সৈন্যবাহিনীতে থাকার সময়ই ও অবশ্য শুনেছিল আলফন্স এসএতে যোগ দিয়েছে। আর এখনও নিখুঁত দামি পোশাকে, বুদ্ধিদীপ্ত উজ্জ্বল বাদামি চোখ আর প্রগল্ভ ভঙ্গিতে গ্রেবারের সামনে দাঁড়িয়ে রয়েছে। বিন্ডিং ওকে হিড়হিড় করে টানতে টানতে বাইরে নিয়ে এলো। চলো এর্নস্ট, চলো। বহুদিন পরে দুজনে আজ একসঙ্গে মনে সুখে একটু পান করা যাবে। কিন্তু আমার যে সময় নেই আলফন্স। ওসব কোনো কথা আমি শুনতে চাই না। পুরনো দিনের বন্ধুদের মধ্যে গলা ভিজিয়ে নেবার জন্যে সময়ের অভাব কোনোদিনই হয় না। পুরনো দিনের বন্ধু?
গ্রেবার মনে মনে হাসল। মোম পালিশ করা চকচকে বুট, কমান্ডারের তকমা আটা ঝকঝকে উর্দি। তলে তলে তুমি অনেক দূর এগিয়েছ চাঁদ। তবু গ্রেবারের হঠাৎ করেই মনে হলো বাবা মাকে খুঁজে বার করার ব্যাপারে ও হয়তো অনেক সাহায্য করতে পারে। ওপর মহলে যথেষ্ট হাত থাকা কিংবা কোনো না কোনো পথ বাতলে দেওয়া ওর পক্ষে অসম্ভব কিছু নয়। শুধু এক পেয়ালা এনোস্ট? বেশ, চলো। বিল্ডিং যতটা কাছে বলেছিল ততটা কাছে নয়। বাড়িটা শহরতলির একেবারে নির্জন প্রান্তে। সাদা রং করা ছোট্ট একতলা বাড়ি। গধূলির রাঙা আলোয় চোখ জুড়ানো স্নিগ্ধ একটা পরিবেশ। বাগানে বড় বড় কয়েকটা বার্চ পপলার। ঝিরঝিরে হাওয়ায় পাতাগুলো মৃদু কাঁপছে। নিকুঞ্জে পাখির বাসা। ফোয়ারায় জলের শব্দ উঠছে। বিল্ডিং গ্রেবারকে বাইরের বসার ঘরে নিয়ে এলো। ঘরটা যেমন বড় তেমনি সুন্দর করে সাজানো। দেয়ালে টাঙানো ঘাই হরিণের শশাক শৃঙ্খ, বুনো বড়া আর অতিকায় ভাল্লুকের মাথা। গ্রেবার স্তম্ভিত বিস্ময়ে তাকিয়ে তাকিয়ে দেখল। এসব তুমি আবার কবে স্বীকার করলে আলফন্স? বিল্ডিং হাসল। শিকার তো দূরের কথা, জীবনে আমি কখনো বন্দুকই ছুঁইনি। এমনি কিনেছি। কেন, খারাপ সাজানো হয়েছে? চমৎকার। গ্রেবারকে ও গালিচা পাতা অন্য একটা ঘরে নিয়ে এলো। জানলায় রঙিন পর্দা টাঙানো। দেয়ালে আশ্চর্য সুন্দর কয়েকটা হাতে আঁকা ছবি। চামড়ায় ঢাকা বড় বড় সোফা সেটি। কি আমার আস্তানা খারাপ? গ্রেবার মাথা নাড়ল। খারাপ তো নয়ই, বরং ওর স্বপ্নে দেখা ঘরের সঙ্গে এর একটা আশ্চর্য মিল রয়েছে। হয়তো অতিরেক, তবু এমনই নির্জন স্বপ্নীল একটা পরিবেশ ও লালন করে এসেছে তার মনের কোণে। অথচ আজ ভাবতেও অবাক লাগে ছেলেবেলায় বিল্ডিংয়ের টিফিনের পয়সা জুটত না। এ কি, দাঁড়িয়ে রইলে কেন এর্নস্ট? বসো। আমার উর্বশীকে দেখেছ? উর্বশী? এই তো পিয়ানোটার ওপর। ঝর্ণার জলে দাঁড়িয়ে অসামান্যা রূপসী এক নারীর ছবি, সম্পূর্ণ নগ্না। সূর্যস্নাত একরাশ সোনালি চুল। ছবিটা এমন আশ্চর্য জীবন্ত যেন চোখ ফেরানো যায় না। গ্রেবারের হঠাৎ বর্ষারের কথা মনে পড়ল। ছবিটা দেখলেও নিশ্চয়ই খুশি হতো। কি, কিছু বলছো না যে? গ্রেবার দীর্ঘশ্বাস ফেলল। অনন্যা, সত্যি এ শিল্পের কোনো তুলনাই হয় না। বলছ? পিন্ডিং উজ্জ্বল চোখে তাকালো। অনেক হাত ঘুরে আমার কাছে এসেছে। বলতে গেলে একরকম জলের দামই কিনেছি। যদিও আমি শিল্পের কিচ্ছু বুঝি না, তবে এটুকু জানি যে কেউ এটাকে দেখলে পাগল হয়ে যাবে। নিশ্চয়ই, অন্তত রুবেনের ছবি হিসেবে তো বটেই। তাহলে আমার সংগ্রহের তারিফ করছো? অবশ্যই। এবার তোমার খবর বলো এর্নস্ট, এবং আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারি কি না। বিল্ডিংয়ের এক ধরনের আন্তরিকতা গ্রেবারকে স্পর্শ করে গেল। জীবনে এই প্রথম কেউ নিজে থেকে ওকে সাহায্য করতে চাইল। তবু অনিচ্ছা সত্ত্বেও ও বলল, আমার বাবা মাকে খুঁজে পাচ্ছি না আলফন্স। অনেক চেষ্টা করেছি। ওদের হয়তো এখান থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। ঠিক বুঝতে পারছি না। বিল্ডিং চেয়ারের ওপর পা তুলে দিয়ে বসল। শহরে না থাকলে খুঁজে পাওয়া খুবই দুষ্কর এর্নস্ট। 2-1 দিন সময় দিলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। চারদিকে এখন যা বিশৃঙ্খল অবস্থা, সে তো দেখতেই পাচ্ছি। এসো, তার আগে একটু পান করা যাক। বিল্ডিং উঠে দেরাজ থেকে 2টো গ্লাস আর একটা বোতল নিয়ে এলো। একেবারে আসল আরমায়নাক। কোনিয়াকের চেয়ে আমার বেশি ভালো লাগে। প্রস্ত। প্রস্ত আলফন্স। এখন তুমি কোথায় থাকছো? কোন আত্মীয়ের কাছে? শহরে আত্মীয় বলতে আমার কেউ নেই। আপাতত ওই তাঁবুতেই কাটাচ্ছি। কিন্তু এর্নস্ট, বিল্ডিং খালি গ্লাসটা নামিয়ে রাখল। ছুটিতে এসে সৈন্য শিবিরে বাস করার কোনো মানেই হয় না। যাদের কোনো উপায় নেই তাদের কথা অবশ্য আলাদা। তুমি স্বচ্ছন্দে আমার এখানে থাকতে পারো। সব ঘরই খালি পড়ে আছে। থাকা, খাওয়া, স্নানের কোনো অসুবিধেই হবে না। চাই কি ইচ্ছে করলে মেয়েদেরও এখানে নিয়ে আসতে পারো। তুমি এখানে একাই থাকো? নিশ্চয়ই। তুমি কি ভেবেছ আমি বিয়ে করেছি? আজ যাই ভাবো ভাই, আমি অত কাঁচা ছেলে নই। মেয়েরা এখন আমার পায়ের নিচে লুটোপুটি খায়। তাই নাকি? তবে আর বলছি কি। বিল্ডিং ঠোঁটে ঠোঁট চেপে মুচকি মুচকি হাসল। এই তো, গতকাল সন্ধেবেলায়
সবে বোতল নিয়ে মৌজে বসেছি, দেখলাম একটা মেয়ে, এই বছর ২০-২২ বয়স, চমৎকার দেখতে, সোজা ঝাঁপিয়ে পড়ল আমার কোলে। কি ব্যাপার, কিচ্ছু বলবে না? আবার আমার অত শত ঢং ভালো লাগে না। সোজা বিছানায় নিয়ে এলাম। ওড়নাটা ওখানেই পড়ে রইল। জামা কাপড় মেঝে লুটোচ্ছে। যেমন নিটোল স্বাস্থ্য তেমনি বুক। ঘণ্টাখানেক বিছানায় ছিল। টাকা দিতে গেলাম, নেবে না। ঝরঝর করে কেঁদে ফেলল। আমাকে বলল ওর স্বামীকে বন্দি শিবির থেকে বাইরে বার করে এনে দিতে হবে। গ্রেবার মুহূর্তের জন্যে গুম হয়ে রইল। তারপর চোখের পাতা টেনে তুলল। তুমি তা পারো নাকি? পিন্ডিং হাসল। কাউকে বন্দি শিবিরে আমি খুব সহজেই ঢোকাতে পারি, কিন্তু বার করে আনা অত সহজ নয়, এর্নস্ট। আমি অবশ্য ওকে কোনো কথা দিইনি। সে যাগে, তুমি কি ঠিক করলে বলো? এখনো কিছু ঠিক করিনি আলফন্স। সবাইকে সংবাদ দেবার জন্যে আমি ৪৮ নম্বর তাঁবুর ঠিকানাই দিয়েছি। কয়েকদিন আরো অপেক্ষা করে দেখি। কিন্তু মনে রাখো আর্নস্ট, তোমার লাগি হেতা অনুক্ষণ অবারিত দ্বার। অসংখ্য ধন্যবাদ আলফন্স। বাঁদর কোথাকার, এতে ধন্যবাদের কি আছে? ছেলেবেলায় স্কুলে কতদিন তোমার মায়ের হাতে তৈরি খাবার ভাগ করে খেয়েছি, আর আজ এই সামান্য উপকারটুকু করতে পারবো না? আজ তাহলে চলি আলফন্স। এত তাড়াতাড়ি? আবার তো আসবো, দেখা হয়তো ২-১ দিনের মধ্যেই। না না, কাল কাল সন্ধ্যের সময় আমি থাকব। আমার কি মনে হয় এর মধ্যে কোনো খবর পাবে? পাওয়াও যেতে পারে। আমি কিন্তু আগে থেকে বলে রাখছি এর্নস্ট, কাল অনেকক্ষণ থাকতে হবে। দুজনে খুব গল্প করব আর মদ খাবো। বেশ। আচ্ছা, তুমি হাসপাতালগুলোয় খোঁজ নিয়েছিলে নাকি? নিয়েছি। কবরখানায়? না। একবার খোঁজ নিয়ে দেখতে পারো। যদিও আমি সে ধরনের কিছু আশা করছি না, তবু কাল সকালেই যাব। বিকেলে তাহলে নিশ্চয়ই আসছো? হ্যাঁ। বিন্ডিং গ্রেবারের হাত দুটো জড়িয়ে ধরল। তুমি জানো না এর্নস্ট, মাঝে মাঝে আমার কি ভীষণ নিঃসঙ্গ লাগে, অথচ সবাই আমার কাছ থেকে কেবল সাহায্যই চায়। আমিও তোমার কাছে সাহায্য চাইতে এসেছি আলফন্স। গ্রেবার ম্লান ঠোঁটে হাসল। তুমি আমার ছেলেবেলার বন্ধু, তোমার কথা সম্পূর্ণ আলাদা। বিন্ডিং দ্রুত পায়ে উঠে দেরাজ থেকে আরমা নায়কের নতুন একটা বোতল বার করে আনল। এটা তুমি রেখে দাও এর্নস্ট। দাঁড়াও ১ মিনিট। ফ্রাউ ক্লাইনার্ট, একটু কাগজ দিন তো। গ্রেবার ইতস্তত করল। কোনো দরকার ছিল না আলফন্স। আমার ভাঁড়ার ভর্তি রয়েছে। পরিচারিকার দেয়া কাগজে বিন্ডিং বোতলটা জড়িয়ে গ্রেবারের হাতে দিল। নাও, আর কাল আসার কথা কিন্তু একদম ভুলবে না। গ্রেবার হাকেনস্ট্রাসে ফিরে এলো। সারা পথ স্বপ্নাচ্ছন্নের মতো বারবার ঘুরে ফিরে ওর কেবল আলফন্সের কথাই মনে পড়েছে। জীবনে প্রথম যে ওকে সাহায্য করতে চাইল, নিঃসংকোচে যে নিজের বাড়িতে থাকার কথা বলল, সে একজন এসএস কমান্ডার। জীবনে যে কখনো বন্দুক ছোঁয়নি, অজস্র নিরপরাধ মানুষকে সে নির্দ্বিধায় ঠেলে দিয়েছে বন্দি শিবিরের লগ্ন অন্ধকারে। গ্রেবার পকেটে অনুভব করল আরমায়নাকের ভারী বোতলটা। গধূলির রাঙা আলো মিলিয়ে গিয়ে পায়ে পায়ে তখন সন্ধে এগিয়ে আসছে। আকাশের রং এখন টলটলে কাঁচা সোনার মতন। গাছের পাতাগুলো আশ্চর্য স্নিগ্ধ আর কোমল। ভগ্নস্তূপের আনাচে কানাচে অন্ধকার জমাট বাঁধতে শুরু করেছে। চিরকুট আঁটা দরজার সামনে গ্রেবার থমকে দাঁড়ালো। একটু ভালো করে লক্ষ্য করতেই বুকের ভেতরটা ওর ছ্যাঁত করে উঠল। ওর চিঠিটা। প্রথমে ভাবল বাতাসে উড়িয়ে নিয়ে গেছে, কিন্তু না, তাহলে পিনগুলো অন্তত থাকত। নিশ্চয়ই কেউ ছিঁড়ে নিয়েছে। একটা সম্ভাবনার কথা মনে হতে গ্রেবারের বুকের রক্ত চলকে উঠল। ব্যাকুল আগ্রহে ওর সারা দরজা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। না, কোনো চিঠি নেই। এক ছুটে ও ১৮ নম্বরে এসে পৌঁছল। দ্বিতীয় চিঠিটা তখনও রয়েছে। কাগজটা উল্টে পাল্টে দেখল। না, এতেও কোনো খবর নেই। বিহ্বল চোখেও চারদিকে তাকালো। দেখল সিঁড়ির ওপর সেই চেয়ারটা নেই। হয়তো কেউ নিয়ে গেছে। তার জায়গায় সাদা মতন কি যেন হাওয়ায় নড়ছে। গ্রেবার দ্রুত পায়ে ওপরে উঠে এলো। দেখল পুরনো নোংরা ছেঁড়া একটা খাতা। খাতাটা
ও টান মেরে ছুঁড়ে ফেলে দিল। সামনেই দুটো ইটের খাঁজে একটা চটি বই। বইটা এমনভাবে রয়েছে যেন এইমাত্র পড়তে পড়তে কেউ উঠে গেছে। গ্রেবার বইটা তুলে নিল। সামনের মলারটা নেই। প্রথম পাতায় অস্পষ্ট কালিতে তার নাম লেখা। 12-13 বছর বয়সের স্কুল পাঠ্যের ইতিহাস। ভেতরেও জায়গায় জায়গায় তার নিজের হাতে লেখা মন্তব্য। বিস্তৃত অতীতের নানান পাগলামি। গ্রেবার বইটার দিকে উদাস চোখে তাকিয়ে রইল। সেই মুহূর্তে ওর মনে হলো সবকিছু যেন কাঁপছে, অথচ স্পষ্ট করে বুঝতে পারল না কাঁপছে কোনটে। ধ্বংসলীন সারাটা শহর, না মাথার উপরে টলটলে কাঁচা সোনা রঙের আকাশ, না হাতে ধরা দিগ্বিজয়ী আলেকজান্ডারের বিশাল সাম্রাজ্য। বইটা একপাশে রেখে গ্রেবার চারদিকে আঁতিপাতি করে খুঁজল, কিন্তু আর কিছু পেল না। সিঁড়ির একটা ধাপে ও কিছুক্ষণ চুপচাপ বসে রইল। হঠাৎ মনে পড়ল বিন্ডিংয়ের দেয়া বোতলটার কথা। ঠকঢক করে খানিকটা আরমানায়ক গলায় ঢেলে দিল, তারপর আবার রাস্তায় নেমে এলো। কার্লসপ্লাৎসের দিকে হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল। ফুরফুরে হাওয়া বইছে। পার্কের কাছাকাছি আসতে উল্টো দিক থেকে হনহনিয়ে আসা কার সঙ্গে যেন গ্রেবারের ধাক্কা লাগল। দোষ গ্রেবারেরই। লোকটা তেড়ে উঠল। কানা নাকি, দেখে পথ চলতে পারো না? গ্রেবার ওর দিকে তাকালো। ভুল হয়ে গেছে লুৎজি, আমি একটু অন্যমনস্ক ছিলাম। তরুণ লেফটেন্যান্ট একেবারে থ হয়ে গেল। তারপর বাঘের মতো ওর কাঁধে থাবা বসালো। আরে এর্নস্ট, তুমি চিনতে পেরেছ তাহলে? আলবত। এখানে কোত্থেকে? ছুটিতে এসেছো বুঝি? হ্যাঁ, তুমি? আমার শেষ হয়ে গেল। তারা দেখে বুঝতে পারছো না? এই তো ফিরে যাচ্ছি। তারপর কেমন কাটলো? আর বলো না ভাই, পরের বার যেখানেই হোক অন্তত বাড়িতে আর আসছি না। সে কি? বাড়ির জন্য আমার ছুটিতেই মাঠে মারা গেল এর্নস্ট। ফিলম্যান সিগারেট বার করল। তুমি কতদিন এসেছো? 4 দিন। আর কয়েকটা দিন অপেক্ষা করো, নিজেই বুঝতে পারবে। উইলমান সিগারেটটা ধরাবার চেষ্টা করল, বাতাসের জন্যে পারল না। গ্রেবার লাইটার জেলে ও সিগারেটটা ধরিয়ে দিল। মুহূর্তের জন্য উদ্ভাসিত হয়ে উঠল লুদভিগ ভিলমানের বুদ্ধিদীপ্ত মুখটা। ধন্যবাদ এর্নস্ট, ওদের ধারণা আমি এখনো সেই ছোট্টটিই আছি। ভিলমান কয়েকটা ধোঁয়ার কুণ্ডলি বাতাসে ছুড়ে দিল। সারাক্ষণ ওদের সঙ্গে কাটাতে হবে, এক মুহূর্ত চোখের আড়াল হলে চলবে না। মা তো কেঁদে কেঁদেই বুক ভাসিয়ে দিলেন। প্রথম দিকে আমি বাড়ি এসেছি বলে, আর শেষের দিকে আমাকে চলে যেতে হবে বলে। বোঝো ঠেলা? তোমার বাবা তো প্রথম মহাযুদ্ধের সময় সৈনিক ছিলেন, তাই না? হ্যাঁ, আর তার ছেলেও সৈনিক বলে তিনি গর্ব অনুভব করেন। যেখানে যাবেন আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। যাকে পাবেন তার সঙ্গে আমার আলাপ করিয়ে দিবেন। প্রাণ একেবারে অতিষ্ঠ করে ছেড়েছেন। ফিলমান ছোট্ট করে হাসল। তাই বলছিলাম, এখনো সময় আছে, চেষ্টা করবে যতটা কম ওদের কাছে কাছে ঘেঁষা যায়। গ্রেবার দীর্ঘশ্বাস ফেলল। আমার ওসবের কোনো বালাই নেই লুদভি। সত্যিই তুমি ভাগ্যবান। ফিলমান গ্রেবারের হাতটা জড়িয়ে ধরল। বড্ড দেরি হয়ে গেল, আমি চলি এর্নস্ট। সাবধানে যেও, দেখো আবার কারোর সঙ্গে যেন ধাক্কা লাগিও না। 2-1 সেকেন্ডের মধ্যেই ভিলমানের দেহরেখা অন্ধকারে মিলিয়ে গেল। গ্রেবার ঠিক বুঝতে পারল না এবারও কি করবে। কোথাও কোনো আলো নেই। সারা শহর কবরের মতো নিতল অন্ধকারে মোড়া। কোথায় খুঁজবে ও? এখানের এই নিঃসঙ্গ সন্ধেবেলা গ্রেবারকে মাঝে মাঝে পাগল করে তোলে। এখনই তাঁবুতে ফিরতে বা স্বল্প পরিচিত কারোর সঙ্গে দেখা করতে ওর ইচ্ছে করল না। ওদের লোক দেখানো সহানুভূতি ওর কাছে অসহ্য মনে হয়। অন্ধকারে জমাট ভগ্নস্তূপগুলোর দিকে গ্রেবার তাকিয়ে দেখল, ঠিক যেন অন্তহীন সমুদ্রে ছোট ছোট দ্বীপের মতন। এরই কোনোটায় ও কি মাথা গুঁজতে চেয়েছিল? এরই জন্যে ও কি বিক্ষুব্ধ সীমান্ত থেকে ছুটে এসেছে এক মুঠো শান্তি আর সান্ত্বনার ললিত আশায়? আশ্চর্য, কিন্তু ওর আশার সে দ্বীপ কখন নিঃশব্দে তলিয়ে গেছে মৃত্যুর অতল সমুদ্রে, আর যুদ্ধ সীমান্তে এখন ছড়িয়ে পড়েছে সবখানে, এমনকি বুকের গহনে, স্নায়ুতন্ত্রের প্রতিটি শিরা উপশিরায়। সিনেমার টিকিট কেটে গ্রেবার ভেতরে প্রবেশ করল। ভেতরটার রাস্তার চেয়ে কম অন্ধকার।
মৃত নগরীর চারপাশে প্রেতের মতো লক্ষ্যহীন ঘুরে বেড়ানোর চাইতে এখানে চুপচাপ বসে থাকা অনেক ভালো।